এবং অসাধারণ গদ্যশৈলী, অসাধারণ চিন্তার গভীরতা এবং প্রাখুর্য, এইসব মিলে একটা দুর্দান্ত একটা প্রবন্ধ, মানুষকে ভাবাইতে সক্ষম একটা প্রবন্ধ যেটা আমরা পাইছি জামির কাছ থেকে। সেইটার সামান্য অংশই আসলে জামি আজকে বলছেন, আসলে খুব বেশি বলেন নাই সময়ের অভাবে। আমি প্রস্তাব করব আপনাদের সবাইকে, যারা পড়েন না এই প্রবন্ধটা, অনলাইনে পাওয়া যায়, আপনারা প্রবন্ধটা পড়বেন। আমাদের সেই প্রবন্ধের সঙ্গে এনগেজ করতে হবে। এই প্রবন্ধটা এই সময়ের জন্য অত্যন্ত জরুরি একটা প্রবন্ধ। একমত হওয়ার দরকার নেই সব ক্ষেত্রে, আমি হয়তো সব ক্ষেত্রে একমত হব না, হয়তো সেটা আমার আলাপে দেখতেই পাবেন, কিন্তু আমি মনে করি এটা অবশ্য পাঠ্য প্রবন্ধ রচনা হয়েছে 24-এর পরে বাংলাদেশে। এই প্রবন্ধটা না পড়াটা ঠিক হবে না আমাদের জন্য। আমি এই প্রবন্ধটা পাঠ করতে করতে কী ভাবছি আসলে সেইটাই আমি বলব, কেমন? ফলে এইটা আমার একটা কোনো স্বতন্ত্র বক্তব্য এইভাবে ধরবেন না, বরং বলতে পারেন যে জামির প্রবন্ধটা আমাকে কীভাবে উস্কাইলো, আমি সেইটা কিছুটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। যেদিন আমার কথা বলার থাকবে সেদিন আমি আমার কথা বলবো, হয়তো আজকেও কিছুটা বলা হবে, কিন্তু মূলত আজকে আমি জামির প্রবন্ধ পড়ার পরে আমার কী কী ঘটলো চিন্তার মধ্যে, সেইটার কিছুটা নমুনা হাজির করব। খুব বেশি যে বলবো তা না, সময়ের সমস্যা আছে। আমি কয়েকটা বলতে পারেন যে চিন্তার সূত্র ধরতে চেষ্টা করছি জামির প্রবন্ধটা পড়ে। জামির প্রবন্ধের মধ্যে এত সব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আলাপের জন্য প্রত্যেকটা বক্তার 1 ঘন্টা দরকার। সেটা দরকার, আমরা সম্ভব না সেটা আজকে করতে পারবো না, কিন্তু আমি কয়েকটা পয়েন্ট বলি আপনাদেরকে। যখন প্রবন্ধটা পড়বেন আপনারা দেখবেন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা জামি পেশ করছেন, এখানে হাজির করছেন। একটা তো খুবই সহজ কথা এবং অসাধারণ প্রজ্ঞাপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে কি, দশের সংস্কৃতি। এই কথাটা বাংলা ভাষায় আমরা পাইলাম, কিন্তু দশের সংস্কৃতি আপনারা আবুল মনসুর পড়বেন, হবিবুল্লাহ পড়বেন, আমি কোট করবো আপনাদেরকে, আজকে নিয়ে আসছে এই কারণে, আমার জ্ঞান নাই, এদের কাছ থেকে আমি বলবো। এরা কিন্তু রবীন্দ্রনাথ থেকে শুরু করে এরা পর্যন্ত, মানে হবিবুল্লাহ, মমতাজুল তরফদার, আবুল মনসুর, প্রত্যেকে খুঁজতেছেন কেমনে কথাটা বলা যায়, কি কথা বলার আছে আমাদের সংস্কৃতি লইয়া। সেইখানে জামি প্রস্তাব করছেন একটা শব্দ, যে দশের সংস্কৃতি। এটা কাছাকাছি একটা বাংলা আনুভাই, মানে আনু মোহাম্মদ চর্চা করেন সর্বজনের সংস্কৃতি। তো সর্বজন কথাটা আর দশের সংস্কৃতি কথার মধ্যে বেশ তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। আপনারা ভেবে দেখেন, 10 মানে কিন্তু বহু, সর্বজন হচ্ছে একটা কাইন্ড অফ ইউনিভার্সাল, সকলে ধারণ করতে পারে, সকলের মধ্যে আছে ইউনিভার্সালিটির যে আইডিয়া, সেটা হচ্ছে সর্বজন। আর 10 মানে 10-এর মধ্যে 10টা একক নিয়ে 10, সেই 10-এর মধ্যে থাকা জিনিসগুলোকে একসঙ্গে ধারণ করতে পারে, এটা কেমন জিনিস। এই যে প্রস্তাবনা জামির প্রবন্ধের মধ্যে আছে, জামিটা প্রস্তাব করছেন তা আমি বলবো না, কিন্তু জামির চিন্তা কাঠামোর মধ্যে এইটা আছে, 10-এর সংস্কৃতি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ, আমি মনে করি যে আগামী দিনে ভাবতে হবে আমাদেরকে। আরও বেশ কিছু প্রসঙ্গ আছে, আমি সেইখানে যাইতে পারবো না সময়ের অভাবে। বিশেষ করে সংস্কৃতির যে অর্থটা নিয়ে আলাপ করলেন যে আমি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে বলা হয়েছে আমি উপনিবেশিক চিন্তা চর্চা করি কিছুটা, তো উপনিবেশিক চিন্তা কালচার কোশ্চেন বা সংস্কৃতি কোশ্চেনটা খুব মেজর একটা কোশ্চেন। আপনারা শুরু করতে পারেন এইভাবে প্রশ্ন করা অনেকেই, যে কালচার ইংরেজি সাহিত্যে, ইংরেজি কালচার স্টাডিজের মধ্যে বা ইংরেজি ভাষার জগতে, উনি তো বিল্ডিং বলছেন জামি, জার্মান ভাষার শব্দ, ইংরেজিতে কালচারের যে আলাপটা সেটা আসছে, সেটা কিন্তু তার একটা বাইনারি অপোজিটের ধারণা থেকে আসছে। কালচারের ধারণা যে নেচার, এখন নেচার কালচার বাইনারি, সভ্যতা অসভ্যতা বাইনারি, সভ্যতা বর্বরতা বাইনারি, নারী পুরুষ বাইনারি, ভাব বস্তু বাইনারি, আলো অন্ধকার বাইনারি। এই যে বাইনারি বা জোর বিপরীত ধারণা দিয়ে জগতের চিন্তা কাঠামো তৈরি হয়ে আছে গত 500+ বছরে। প্রিডমিনেন্টলি এটি চিন্তার রাজ করে, জ্ঞানতাত্ত্বিক বা জ্ঞান কাঠামো জায়গা থেকে যদি আমরা দেখি, কোনো সমস্যা নেই। আসুক, বলবো।
তো এই যে জ্ঞানতাত্ত্বিক কাঠামো মোটা থেকে এইটাই দুনিয়া শাসন করে আসছে এত বছর, 500 বছর। এইটা এখন মানে সাম্প্রতিককালে ইদানিং এই ধারণাটা বাড়ি খাচ্ছে, প্রবল আঘাত আসতেছে এই ঔপনিবেশিক বর্ণবাদী জ্ঞান কাঠামোর বিরুদ্ধে সারা দুনিয়া থেকে, খোদ ইউরোপ থেকে, পশ্চিম থেকে এবং পশ্চিমের বাইরে। সেটা মূলত ওই অর্থে শুরু হয়েছে মানে যেটাকে বলে যে আমরা উপনিবেশ বিরোধী বা অ্যান্টি কলোনিয়াল সংগ্রামের মধ্যে দিয়ে, যেটা রাজনৈতিক দার্শনিক ভিত্তি বলা যেতে পারে রচনা হয়েছে। সেটা আমি পরের দিকে আবার আসবো। তো এই যে কালচারের আলাপটা শুরু হইলো, এই কালচারাল আলাপের সঙ্গে কিভাবে উপনিবেশের প্রশ্ন যুক্ত সেটা বোঝাটা খুব বেশি জরুরি। কালচার খুঁজতে হয় কার, কে কালচার খোঁজে, এইটা দিয়ে আমাদের প্রশ্ন শুরু করা দরকার। খোঁজেটা কে কালচার, কার কালচার লাগে? যে নিজেকে সভ্য দাবি করে তার কালচার লাগে, এবং সে কালচার বানাতে চায়, তার কালচার বানানোর প্রকল্প থাকে। যে অসভ্য ওই বাণীর চিন্তায়, ঔপনিবেশিক বর্ণবাদী বাণীর চিন্তা বা জোর বিপরীত ভিত্তিক চিন্তায় যে অসভ্য এবং বর্বর, তার কোনো কালচারের প্রকল্প নাই, তার কোনো কালচারের জিজ্ঞাসা নাই, তার কোনো কালচারের অনুসন্ধান নাই, যেটা কিনা ন্যাশনালিস্ট হিস্টোগ্রাফিতে আমরা দেখব। বঙ্কিমচন্দ্র বলতেছেন যে আমাদের ইতিহাস নাই, আমাদের ইতিহাস রচনা করিতে হইবে। কে লিখিবে? তুমি লিখিবে, আমি লিখিব। এবার আমাদের অতীত সন্ধান শুরু হলো। এবার আমাদের সংস্কৃতির কি উপাদান, আমাদের জীবনের কি উপাদান, আমাদের অনুশীলনের কি কি বিষয় সাব্যস্ত করা যায় তা নির্ধারণ করা শুরু হলো। মোট কথা, কালচারের এই আধুনিক আলাপ, এই সাম্প্রতিক আলাপ, ইদানিংকার আলাপ মূলত 500 বছরের গল্প, মূলত 500 বছরের গল্প। এই 500 বছরের আগে যেটা জামি তার প্রবন্ধে বলছেন, যেমন তাহজিব, তমদ্দুন, রসম, তারপরে কি আর কি কি শব্দ বলছেন না, এই সব দিয়ে আমরা বুঝতাম, কিংবা সংস্কার। আমি ওই আলাপে যাব না, সংস্কার সহজের আলাপটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সময় নাই, ওদিকে যাচ্ছি না। কিন্তু এই যে আমরা যদি মোটা থেকে দেখি, তাহলে গত 500 বছরের মানে আপনি ধরতে পারেন যে কলম্বাস থেকে চিন্তা করতে পারেন, একটা সহজ চিহ্ন হিসেবে আমি এটা বারবার বলি। 1492 থেকে ধরতে পারেন পৃথিবীতে কালচারের কোশ্চেন মেজর কোশ্চেন হয়ে উঠলো। কে সভ্য, কে অসভ্য, কে বর্বর, কাকে আলোকিত করা যায়, কাকে শিক্ষা দেওয়া যায়, সিভিলাইজিং মিশন, এই সব কিছুর সঙ্গেই মূলত উপনিবেশিত সমাজেও কালচার বা সংস্কৃতির প্রশ্নটা যুক্ত হয়েই আমাদের এ যাবৎকালের কাণ্ডজ্ঞান এবং বিশেষজ্ঞ জ্ঞানের মধ্যে বর্তমান আছে। আমি এখন আর কালচারের ওই তর্কে যাচ্ছি না। সুনীতি, বঙ্কিম, রবীন্দ্রনাথ, প্রমোদ চৌধুরী থেকে শুরু করে আবুল মনসুরের প্রশ্নে আমি একটু আসবো, কারণ এটা আমাদের 24 পরবর্তী বাংলাদেশের জন্য জরুরি, সেটা আমি বলবো কিছুটা। কিন্তু মোটা দাগে আমাদের 24-এর আগ পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে আমাদের এই পুরো সময়ের কালচারাল কোশ্চেনটা মূলত আমাদের যেই বৃহত্তর কাণ্ডজ্ঞান, সর্বজনীন এবং সার্বজনীন যে কাণ্ডজ্ঞানের ভিত্তিতে দ্বারা আছে, তা মূলত একটা ঔপনিবেশিক জ্ঞানতাত্ত্বিক, রাজনৈতিক এবং কি বলা হয় যে অন্টোলজিক্যালের বাংলা কি বলবো, যেমন সত্যতত্ত্ব বলতে চাই না, কিন্তু এই যে বলতে হচ্ছে আর কি। তো আমাদের একটা অন্টোলজিক্যাল একটা ফ্রেমিং দেয় এই কালচারের কোশ্চেন। বিইং ইন দ্য ওয়ার্ল্ড, জগতে থাকা, এইটা কিভাবে আমরা আছি, কিভাবে জগতের মধ্যে, তা নির্ধারিত করে এই প্রশ্নগুলা। এই কারণে এটা পলিটিক্যাল হয়ে ওঠে, এই কারণে এটা পলিটিক্যাল হয়ে ওঠে। কিভাবে হয়ে ওঠে? হয়ে ওঠে জাতি রাষ্ট্র নামের একটা প্রকল্পের মধ্য দিয়ে। জাতি এবং রাষ্ট্র এই দুটো জিনিসই একসঙ্গে আবির্ভূত হয়েছে উপনিবেশের সঙ্গে, অর্থাৎ তিনটা জিনিস একসঙ্গে জগতে হাজির হয়েছে: উপনিবেশ, জাতি, রাষ্ট্র, পুঁজিবাদ। চারটা বললাম তো, মানে উপনিবেশকে আপনি ব্যাকড্রপে রাখেন, জাতি, রাষ্ট্র এবং পুঁজিবাদ একসঙ্গে জগতে হাজির হয়েছে। কনটেক্সট কি, প্রেক্ষাপট কি, পাটাতন কি ইতিহাসের? উপনিবেশ। এর আগে আমরা কালচারাল কোশ্চেন জগতে আর কোথাও এইভাবে দেখি নাই, কোথাও দরকার হয় নাই। দরকার হচ্ছে তখন যখন ঔপনিবেশিক অভিঘাত মানুষের চৈতন্যের জগতে, মানুষের বিইং ইন দ্য ওয়ার্ল্ড, জগতে বাস করা, জগতে থাকা, বেঁচে মরে যাবার যে প্রক্রিয়া, তার মধ্যে যখন ইন্টারাপশন ঘটছে, অভিঘাত ঘটছে, তখন মানুষের যে নতুন চৈতন্য, তা দিয়ে সন্ধান শুরু ইতিহাসের, তা দিয়ে সন্ধান শুরু আধুনিক অর্থে ইতিহাসের, হিস্টোরিওগ্রাফি যেটাকে বলে, এইটা শুরু। তখনই শুরু হলো কালচারের কোশ্চেন।
ফলে জাতিরাষ্ট্র প্রকল্পের বাইরে আলাদা করে আর কালচারাল কোশ্চেন ইতিহাসে এখন নাই, গত 500 বছরের নাই। এর বাইরে যা কালচার আলাপ করা হয় তা মূলত তমুদ্দুন, তা মূলত রসম, তা মূলত ট্র্যাডিশন, তা মূলত সংস্কার, তা মূলত জীবনাচার, চর্যা, কৃষ্টি, যা যা বলতে চান তা তা। কিন্তু কালচার যখন সংস্কৃতি, এই বাংলাকে বাংলা এবং ইংরেজি যদি আমরা একসঙ্গে ধারণ করে আলাপটা করি, তাহলে এটা আসলে 500 বছরের গল্প। আমি এই রিপিটেশনটা আপনাদের বাদ দিলাম, যারা হয়তো আমার চিন্তার ফ্রেমটা বুঝতে চাচ্ছেন তাদের জন্য আমি এটুকু বলে নিলাম আর কি। এখন আসেন, জামির প্রবন্ধের শেষের দিকে একটা কথা আছে, বৈশ্বিক আখেরি পুঁজিবাদ পুঁজিতন্ত্রের প্রান্তিক যোগানদার ঠিকাদার এই বাংলাদেশ। এইখানে কালচারের কোশ্চেনটা কেমনে আমরা তাহলে ডিল করব, যেখানে কিনা পরিচয়বাদী রাজনীতি, জামি বলছেন, ধন্যবাদ আমাকে রেফার করার জন্য। বাংলাদেশে পরিচয়বাদ, এই যে পলিটিক্সটা তৈরি হয়েছে, ভারতবর্ষে পাকিস্তান বিভাজন, ভারত পাকিস্তান বিভাজন এবং বাংলাদেশ পর্বে নতুন রকম যে পরিচয় ভিত্তিক রাজনীতি, জাতীয়তাবাদ তো অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলের মধ্যে একটা আশ্রয়, সেটা আমরা জাতীয়তাবাদ নামে চিনি। এই জাতীয়তাবাদেরও আর একটা নতুন এডিশন, নতুন সংস্করণ হিসেবে দুনিয়াতে আসছে হচ্ছে এই আইডেন্টারিয়ানিজম, যে এইটা মানুষের নতুন রকম নির্মিত পরিচয় ভিত্তিক সভরেন্টি ক্লেম করতে চায়। এটা হচ্ছে পরিচয়বাদ। এই পরিচয়বাদ যে জুলুমিয়াত, সেইটা এই আখেরি পুঁজিতন্ত্র এবং তার যোগানদার এবং ঠিকাদার বাংলাদেশ নামক রাষ্ট্রে কালচারের কোশ্চেন আমরা কীভাবে আলাপ করব। আমি এইটাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আকারে মনে করি জামি তুলছেন। উত্তর খোঁজার দায়িত্ব আমাদের সকলের, জামির আকার উত্তর দেওয়ার দায়িত্ব এখানে নাই, কিন্তু এটা খুব গুরুতর একটা প্রশ্ন যে এই সময়ে আমরা কালচারের কোশ্চেন কীভাবে চিন্তা করব এবং কালচার আসলে আমাদের করণীয় কী আছে এই সব ক্ষেত্রে, যখন কিনা বিষয় হচ্ছে কনটেক্সট হচ্ছে উপনিবেশ, ঔপনিবেশিক কাণ্ডজ্ঞান, ঔপনিবেশিক বিশ্ব বিখ্যা, ঔপনিবেশিক জগৎ ব্যবস্থাপনা, এবং তার মধ্যে বাস করা বাংলাদেশ নামক জাতিরাষ্ট্র, যার বয়স মাত্র 50, তার আবার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সে হচ্ছে আখেরি জমানার পুঁজিবাদ, লেট ক্যাপিটালিজম। তার মধ্যে সে ফাংশন করে রাষ্ট্র, সেই রাষ্ট্রের অধিবাসী হিসেবে বা পরবাসী হিসেবে বিদেশে যারা থাকে তারা বাংলাদেশের সংস্কৃতি নিয়ে আমরা ভাবিত। এই কনটেক্সট আলাপ করা ছাড়া আমি মনে করি আমাদের কালচারের আলাপটা করা খুব মুশকিল। যেখানে আমি জামির প্রবন্ধের রেফারেন্সগুলো একটু দিয়ে রাখলাম। আমার কথা বলার খুব বেশি নাই, আমি যেই কথাটা শেষের অংশে বলবো তার জন্য আমি একটু আবুল মনসুর আহমদ এবং আবু মোহাম্মদ হবিবুল্লাহ হয়ে আসতে চাই। আমাকে একটু সময় দেবেন 5টা মিনিট এই প্রসঙ্গে কথা বলার জন্যে? আবুল মনসুর আহমদ যেমন বলেন, এই যেটার পরবর্তী নাম বাংলাদেশের কালচার, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। যে কোনো টেক্সটের নিজস্ব ইতিহাস থাকে, এই বইয়েরও সেরকম একটা ইতিহাস। পাক বাংলার কালচার থেকে বাংলাদেশের কালচার হয়ে যাওয়া, এবং পাক বাংলা কথাটা এখনো ভিতরে আছে। পাক বাংলা আবুল মনসুরের কনসেপ্ট, একটা জিওগ্রাফিক্যাল কালচারাল কনসেপ্ট পাক বাংলা। এই পাক বাংলার কালচার নিয়ে তিনি ভাবিত। তিনি বলতেছেন বাংলায় কোনো জাতীয় কালচার নাই। আমি কয়েকটা ছোট ছোট উদাহরণ বলি। আবার খুব ইন্টারেস্টিং কথা তিনি বলছেন যে রাষ্ট্রীয় স্বাধীনতা ছাড়াও মানব গোষ্ঠীর মধ্যে জাতীয় কালচার গড়িয়া উঠিতে পারে। এটা খুবই সিগনিফিক্যান্ট কথা। আমার পরের আমার তৃতীয় অংশে আলাপে এটা রিলেট করব। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেটার মধ্যে আমরা যে বলি যে আমাদের এই গত 500 বছরের গভীরতম জ্ঞানটাও ঔপনিবেশিক, তা যতই কল্যাণকর হোক না কেন একটা বিশেষ কনটেক্সটে, তার মধ্যে ওই ঔপনিবেশিকতার আছর আমার মধ্যেও আছে। আমরা বহুকাল এর মধ্যে থাকবো। উপনিবেশন একটা অনুশীলনের প্রক্রিয়া, কালচারের প্রক্রিয়া না। উপনিবেশন একটা অনুশীলনের প্রক্রিয়া, চর্চা, যেখানে বলা হয় উপনিবেশন কোনো মেটাফর নয়, রূপক নয়। উপনিবেশন একটা প্র্যাকটিস। তো যেখানে আবুল মনসুরের মধ্যেও আমরা ওই উপনিবেশিক চিন্তা কাঠামোর ছোঁয়া, স্পর্শ, আছর দেখতে পাবো। একটা উদাহরণ দিচ্ছি, আপনি দেখেন কি সুন্দর কথা, কিন্তু কি ইন্টারেস্টিং কথা বলতেছেন তিনি। বাঙালি মুসলিম রেনেসাঁর
জন্য ইত্যাদি। আমি ডট ডট, আমি কেন বই নিয়ে আসছি দেখেন, আমি জ্ঞানী বলে না, আমি লিখতে পারি না, আমি এখানে উদ্ধৃতি বই থেকে পড়ি, কিন্তু সময় নেই বলে আমি আর খুঁজতেছি না। বাঙালি মুসলিম রেনেসার জন্যে কী করতে হবে? বঙ্কিম, রবীন্দ্র, রামকৃষ্ণ, বিবেকানন্দের জন্ম হইতে হবে কাদের মধ্যে? বাঙালি মুসলমানদের মধ্যে। খেয়াল করেন, একই আর্গুমেন্ট না? একই আর্গুমেন্ট না? একটু খেয়াল করে দেখেন, একই পরিচয়বাদী রাজনীতি। আমরা এখন যে আমরা যে এখন রঠা বলি না, এত অশ্রদ্ধাপূর্ণভাবে পৃথিবীতে কোনো ভালো কিছু হয় না। এখন এই যে রবীন্দ্র, বঙ্কিম এবং রামকৃষ্ণ, বিবেকানন্দের মতন মানুষের জন্ম হইতে হবে বাঙালি মুসলিম সমাজে, এই কথার মানে হচ্ছে আমরাও ওদের মতোই হব, কিন্তু আমরা ওদের মতো জ্ঞানে গুণে প্রতিভায় প্রজ্ঞায় ওদের মতন সামর্থ্যবান হব। এটা হচ্ছে এর কল্যাণকর অর্থ, আমি খারাপ অর্থে বলতেছি না। এই যে অস্মিতার জন্য আমাদের বাসনা, এই যে আমাদের ক্ষমতা, জ্ঞান প্রজ্ঞার ক্ষমতায় বলিয়ান হয়ে ওঠার বাসনা, এই বাসনাটা মূলত জাতীয়তাবাদী বাসনাই। সেটা হিন্দু জাতীয়তাবাদ, হিন্দু এলিটের ব্রাহ্মণ্যবাদী জাতীয়তাবাদের মধ্যে একরকমভাবে আছে। আমরা যারা বাঙালি, পাক বাংলার বা পাকিস্তান পর্বের বাংলাদেশের মুসলিমদের জন্য একটা জাতি কল্পনা করতে চাচ্ছি, জাতি আসলে কল্পনাই করতে চাচ্ছি, জাতি ইতিহাসে থাকে না, জাতি কল্পনাই করতে চাচ্ছি। সেই জিনিসটা আমরা বাঙালি মুসলমান সমাজের মধ্যে সেই জিনিসটা জাগরুক করতে যাচ্ছি। ফলে জাতি নির্মাণ এখানে আবুল মনসুরের প্রকল্প, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। জাতি নির্মাণের প্রকল্প এবং সেই জাতির একটা সংস্কৃতি নির্মাণ করা, এটাও আবুল মনসুরের প্রকল্প। এই প্রকল্প ইতিহাসে বাস্তব হয় কিনা আপনারা একটু ভেবে দেখেন। আমার থার্ড অংশে এইগুলো আলাপের কনক্লুশন থাকবে। ইতিহাসে এইরকম কোনো প্রকল্প এ যাবৎকাল অর্জিত হয়েছে কিনা এইটা আমাকে বলবেন। আচ্ছা, এবার আমি হবিবুল্লাহ থেকে বলি। ইন্টারেস্টিং, দেখেন, হিন্দুর দান অস্বীকার করে নয়, মুসলমানের দান যুক্ত হয়ে বাঙালি সংস্কৃতি নির্মিত হবে ইত্যাদি ইত্যাদি। বোঝা যাচ্ছে এই লোকটাকে কেউ আজকে এই কথা বললে হবিবুল্লাহ ওরে ভারতের দালাল বলে কিন্তু ছিলে ফেলা হবে। ইদানিং মুসলিম কালচারের নিরাপত্তা ইত্যাদির জন্যে এই যে উর্দু ভাষা বা উর্দু মিশ্রিত ভাষা বলার যে জোর তাগাদা হবিবুল্লাহ দেখতে পাচ্ছেন, সেটার মধ্যে তিনি একটা দুর্বলতা দেখতে পাচ্ছেন। মানে এই মেশামেশিতে হবিবুল্লাহর সমস্যা নেই, কিন্তু এটা যে প্রকল্প থেকে এটা হাজির হয়, ওই প্রকল্পের একটা ইনহেরেন্ট লিমিটেশন, সেটা হবিবুল্লাহ আলাপ করতেছেন তার বইয়ের মধ্যে। কিন্তু যেটা আমি আরও কোট নিয়েছিলাম, তো সময় অভাবে গেলাম না, আমি শেষ কথাটা বললো হবিবুল্লাহ থেকে। এটা এত পাওয়ারফুল লাগছে আমার কাছে, পাওয়ারফুল এই সেন্সে যে আমি তৃতীয় অংশে যে আলাপটা পারবো, সেই আলাপের সঙ্গে এটা খুবই গুরুত্বপূর্ণভাবে যুক্ত। সেটা হচ্ছে উনি বলতেছেন কালচার বা তাহজিব। এবার দেখেন, কালচার বা তাহজিব ভোট দিয়ে নির্দিষ্ট হয় না। এত প্রজ্ঞাপূর্ণ কথা হবিবুল্লাহ বলছেন তার বইয়ে, আমি আসলে মানে মুগ্ধ হয়ে গেছি। মুগ্ধ বোঝেন তো, মুখ হয়ে যাওয়া, এত প্রজ্ঞাপূর্ণ কথা। আজকের দুনিয়ার যে পরিচয়বাদী রাজনীতি, তার থেকে তৈরি হওয়া যে কালচার বাসনা, আমি এটাকে একটা কালচার বাসনায় বলতেছি এখন। এই কালচার বাসনা মূলত যে রকম পরিচয়বাদী রাজনীতির দিকে নিয়ে যাবে, তার এক ধরনের বলতে পারেন যে প্রিএমটিভ মেজার হবিবুল্লাহ নিয়ে রাখছেন, যে ভোট দিয়ে কালচার বা তাহজিব হয় না। কেন এই কথার গুরুত্ব আমার কাছে, সেটা আমি আমার থার্ড অংশে আলাপের বলবো। বাংলাদেশে আমি আলাপটা শেষ করে আনতেছি, হ্যাঁ, আমি আপনাদের প্রতি শ্রদ্ধাশীল থেকে চেষ্টা করছি আলাপটা শেষ করে আনা। বাংলাদেশে এ যাবৎকাল কম বেশি আবুল মনসুর সহ অনেকেই হবিবুল্লাহকে আমার সামান্য ব্যতিক্রম লাগে এই আলাপে, এই কালচার কনটেক্সটের আলাপে। আরও অনেক নাম আনা যায়, আজকের জন্য অত প্রাসঙ্গিক না বলে আমি আর আনলাম না। এবং আজকে এই 24-এর গণঅভ্যুত্থানের আগ বেশ কয়েক বছর ধরে এবং এখন পর্যন্ত বাংলাদেশে মোটা দাগে কালচার নিয়ে, সভ্যতা নিয়ে, সংস্কৃতি নিয়ে, পরিচয় নিয়ে যেই ফ্রেমওয়ার্কে, যেই চিন্তা কাঠামো দিয়ে আলাপটা চলে, তার একটা একাডেমিক নাম আছে।
এইটা মোটা থেকে আমি বলতেছি, এটা সবাই এর মধ্যে পড়েন তা না। যেমন জামির মধ্যে পড়েন না, বিথি আলাপ করলেন তিনি এর মধ্যে পড়েন নাই, এবং সুন্দর অসাধারণ প্রজ্ঞাপন কথা আছে যে মানচিত্রের বাইরে জিনিসটা চলে, এই পাওয়ারফুল কথাটা বিথি বলে গেছেন। তো এখন তো কিন্তু মোটা থেকে বাংলাদেশে যারা এই বিশেষ করে এটাকে কী বলে উচ্চকিত এবং কিছুটা ম্রিয়মান ভাষায় পরিচয়বাদী রাজনীতি করেন, তারা প্রত্যেকে যেই প্যারাডাইম থেকে, যেই চিন্তা কাঠামো থেকে, যেই এক ধরনের অন্টোলজিক্যাল প্রেমিস থেকে আলাপটা শুরু করেন, এবং হ্যাঁ এপিস্টেমোলজিক্যাল বা জ্ঞানতাত্ত্বিক পাঠদান থেকে আলাপটা শুরু করেন, তার একটা একাডেমিক বা কেতাবি নাম আছে। এইটার নাম হচ্ছে মেথোডোলজিক্যাল ন্যাশনালিজম। বাংলায় বললে পদ্ধতিগত জাতীয়তাবাদ। আজানটা শেষ হোক। শুরু করি। চিকানা ফেমিনিস্ট একজন তাত্ত্বিক আছেন যিনি আমার খুব প্রিয় কবি এবং তাত্ত্বিক, গ্লোরিয়া আনজালদুয়া। তার কথা মনে পড়লো এখানে জামাই সাহেব কথা বলতে বলতে। তিনি বলছেন যে কালচার হচ্ছে একটা টিরানি। এটা বলবো বলে ভাইবাসি নাই, এখন মনে পড়লো। কালচার হচ্ছে একটা টিরানি, যেমন পিতৃতন্ত্র, এটাও কালচার।
ইন্টারেস্টিং না? হ্যাঁ 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 টাইরানি, হ্যাঁ 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 টাইরানি বা টিরানি। তো উনি বলছেন যে কালচার হচ্ছে টিরানি, যেমন প্যাট্রিয়ার্কি। এই এতই শক্তিশালী এবং জিনিসটা এতই কালচারাল যেটাকে ভেঙে বের হওয়া যায় না। এটা খুব গুরুত্বপূর্ণ উইটনেস আনজলদুয়া নিজের জীবন থেকে লিখছেন। উনি কোনো ওই অর্থে একাডেমিক না, উনি মেক্সিকো বর্ডারে বাস করা মানে নন বাইনারি পার্সন, একজন কবি এবং তাত্ত্বিক। ওনার অসাধারণ জার্নি আপনারা পড়ে দেখেন। তো ফলে কালচার একটা টিরানি, এবং একই সঙ্গে কালচার যে খোঁজা শুরু হচ্ছে, আমি একটু আবার এইখান থেকে গল্পটা শুরু করছি আর কি। তো শেষের দিকে চলে আসছি আমি, এই নোকতাটা দিয়ে রাখছি, লোভ হলো যে টিরানি কথাটা বলে যাই আজকে আনজলদুয়ার গল্পটা। সেই অর্থে আমি সেটা শুরুতে বলছিলাম যে তাহলে গত 500-600 বছর ধরে যে কালচারের সন্ধান, এটা একই সঙ্গে দুইটা দিক থেকে আসছে। এক হচ্ছে কলোনাইজার বা ঔপনিবেশিক শক্তি কালচার নির্মাণ করে দিছে, তার জন্য প্রয়োজনীয় কালচারের সংজ্ঞা অনুসারে, তার প্রয়োজনীয় গভর্নেন্স, তার প্রয়োজনীয় অ্যাডমিনিস্ট্রেটিভ, তার প্রয়োজনীয় জ্ঞানতাত্ত্বিক নানান কিছু প্রয়োজনে। অন্যদিকে উপনিবেশিত সমাজ তার নিজের সম্মান, মর্যাদা, অধিকার ইত্যাদি ইত্যাদির জন্য সে নিজের দিকে আবার তাকাইছে। এই যে দুইটা ঘটনা, এই ডুয়ালিটি ইতিহাসের মধ্যে চলমান থাকে, এখনো পর্যন্ত আছে। এই ডুয়ালিটির মধ্যে দিয়ে আসলে কালচার আলাপটা হয়। অর্থাৎ কালচার এই অর্থে একই সঙ্গে শুধু কলোনিয়াল কোশ্চেন না, কালচার একই সঙ্গে মডার্ন কোশ্চেনও। বলা যেতে পারে যে এখন আমরা যে কালচার আলাপ করি, এটা মূলত ট্র্যাডিশন এবং মডার্নিটিকে একসঙ্গে কেমনে ডিল করবে সেই সংকট। যদি ট্র্যাডিশন এবং কালচারকে আপনি বানিয়ে চিন্তা করেন কলোনিয়াল এপিস্টেমোলজি জায়গা থেকে, তো ট্র্যাডিশন এবং কালচারকে তো বানিয়ে করা হইতো। কিন্তু আধুনিক কালে জাতীয়তাবাদী আন্দোলন এবং এই সকল পরিচয়বাদী আন্দোলনের মধ্যে ওই জিনিসটা বারবার ফেরত আসে যে সে ট্র্যাডিশন এবং কালচারকে কেমনে পার্থক্য করবে, মিলবে কোথায়, মেলামেশা নেগোসিয়েশনটা কেমনে করবে। এইটা একটা বড় ক্রাইসিস থাকে। এই ক্রাইসিসের বাইরে কেউ থাকে না। আবু মনসুর পড়েন, পড়তে পাতায় পাতায়, লাইনে লাইনে এই সংকট। বলতেছেন আমি রিভাইভাল চাই না, রেনেসা চাই। উনি খেলাফতে ফিরতে চান নাই, উনি বলছেন যে এটা প্রগতির যুগ। উনি প্রগতি এবং আধুনিকতার সঙ্গে চলতে চাইছেন, কিন্তু একটা পাক বাংলার মুসলিম জাতীয় কালচার নির্মাণ করে। এটা কমপ্লিটলি একটা ঔপনিবেশিক আধুনিক প্রকল্পের মধ্যেকারই জিনিস। ওনাকে অশ্রদ্ধা করতেছি না, আমি হিস্ট্রিক্যালি সিচুয়েট করতেছি জিনিসটা। এটা প্রত্যেকে পোস্ট কলোনিয়াল সকল রাষ্ট্রে এইটা সাধারণ প্রবণতা, পোস্ট কলোনিয়াল সকল সমাজে এটা সাধারণ বুদ্ধিবৃত্তিক প্রবণতা বা বুদ্ধিবৃত্তিক বৈশিষ্ট্য যে এই জিনিসগুলো ঘোরাফেরা করবে চিন্তার মধ্যে। এটা বাইরে যেতে পারলে তো সে অজনী সম্ভব মানুষ হবে। বুঝছেন না যে অজনী সমাজের সংস্কার, অজনী সম্ভব মানুষ আমরা কেউ না। আমরা জগতে জন্মাইছি, ইতিহাসে জন্মাইছি এবং কলোনির মধ্যে জন্মাইছি, কলোনিয়াল জ্ঞানতাত্ত্বিক এবং অন্টোলজিক্যাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে জন্মাইছি, দুনিয়া ব্যবস্থার মধ্যে জন্মাইছি। তার মধ্যে কাজ করতে গেলে আমাদের এই গায়ে গতরে কাদা, গন্ধ, সুবাস সব থাকবে। আচ্ছা, এই নোকতা শেষ। তো যেটা বলছিলাম মেথোডোলজিক্যাল ন্যাশনালিজম বা পদ্ধতিগত জাতীয়তাবাদ, এইটা কি জিনিস? এইটা হচ্ছে, এটা একাডেমিক আলাপ। আমি তো একাডেমিক না, একাডেমিকটা আমার সামনে বসা। আমি মূলত ওই যে আমাকে বলা হচ্ছে ফকিরি ধারায় ওঠা বসা করা একটা লোক। ফকির বলা যা একটু সাহসের ব্যাপার, ফকিরি ধারায় ওঠা বসা করা লোক। সেখান থেকে খুঁজতে গিয়ে যা পাইছি তাই বলতেছি। মেথোডোলজিক্যাল ন্যাশনালিজম হচ্ছে যে সমাজবিজ্ঞানের যে চালু কাণ্ডজ্ঞান এবং বিশেষজ্ঞ জ্ঞান, তার মধ্যে ধরে নেওয়া কিছু অ্যাজামশন বা পূর্বানুমান বা সংস্কার, যে জাতি নামক যাহা আছে, জাতি রাষ্ট্র নামক যাহা আছে, তাহা সকলেই অপরিহার্য, ট্রান্সহিস্টোরিক্যাল এবং এটা চিরকালীন ইউনিভার্সাল একটা এক্সপিরিয়েন্সের নাম। এইটা দিয়ে আমরা বাকি সব কিছুকে বিচার করব, বুঝবো, সমাজ ব্যাখ্যা করব, সংস্কৃতি ব্যাখ্যা করব, রাষ্ট্র ব্যাখ্যা করব, এসব কিছু করব আমরা। এই যে পূর্বানুমান বা সংস্কার, এইটা ধরে যখন আমরা সমাজবিদ্যা চর্চা করি, ইতিহাস চর্চা করি, সংস্কৃতি চর্চা করি, সেইটা মূলত এই ছাঁচের মধ্যে থেকে যায়। একটা কাণ্ডজ্ঞান আকারে আছে না যে রাষ্ট্র একটা চিরন্তন ব্যাপার। আমাদের কাণ্ডজ্ঞানে থাকেই না এই আলাপ যে রাষ্ট্র একটা মাত্র 400-500 বছরের ঘটনা। এটা আমাদের কাণ্ডজ্ঞানে থাকেই না। আমাদের কাণ্ডজ্ঞানে থাকেই না যে সমাজ মানে জাতি যে জিনিসটা, এইটা আসলে পৃথিবীতে ছিল না।
এইটা শুরু হয়েছে কলোনিয়াল টাইমের মধ্যে নতুন একটা জ্ঞানতাত্ত্বিক এবং ভৌগোলিক এবং রাজনৈতিক মেরুকরণ এবং ব্যবস্থাপনার মধ্যে। এই যে এই কোশ্চেনগুলা আমাদের এখন যে নাই, এইটা একটা নতুন কাণ্ডজ্ঞান। এই কাণ্ডজ্ঞানটা মূলত ঔপনিবেশিক সমাজতত্ত্ব বা নৃতত্ত্ব থেকে আমরা পাইছি, যার মধ্যে ইনহেরেন্টলি বা কি বলা যে এক ধরনের উত্তরাধিকার সূত্রে এই মেথোডোলজিক্যাল ন্যাশনালিজম আমরা পাইছি। এইটা দিয়ে আমাদের সকল আলাপ চলে। ধরেন যখন পরিচয়বাদী রাজনীতি কেউ বলে আমরা এটা মুসলিম বাংলার কথা শুনতে পাচ্ছেন না, এটা কি প্রকল্প আসলে? এটা একটা পরিচয়বাদী প্রকল্প, জাতিবাদী প্রকল্প। একটা জাতির পরিচয়ের মধ্যে দিয়ে একটা রাষ্ট্র তৈরি হবে এবং সে রাষ্ট্রের লক্ষ্য শুধুমাত্র ভৌগোলিক টেরিটোরিয়াল এখনকার এক্সিস্টিং অর্ডার মেনটেন করা নয়, এটা ভবিষ্যতে সাম্রাজ্য হয়ে উঠতে চায়। এদের মেটাফোর রেফারেন্স সব দেখবেন সাম্রাজ্যবাদ অভিমুখ, এর বাইরে কোনো চিন্তা নাই। এখানে যারা সভ্যতার লাভ করে তারা মূলত সাম্রাজ্যের কল্পনাই করে মূলত, কারণ এর বাইরে আপনি একটা রাষ্ট্র যেটা আধুনিক, এই যে আধুনিক রাষ্ট্র মানে সো কল্ড ভুয়া সংজ্ঞা, এটা ভুয়া বলতে জমিন থেকে তৈরি, মানে ইতিহাসে জমিন থেকে তৈরি হওয়া, এর নাম ভুয়া। ভুয়া মানে আকাশ বাতাস না, ভুয়া মানে ভূ থেকে জন্ম নেওয়া। কি ভূ? কলোনিয়াল ভূ, ঔপনিবেশিক জমিন থেকে তৈরি হওয়া রাষ্ট্র বিষয়ক কাণ্ডজ্ঞান আমাদের বলে যে রাষ্ট্র মানে একটা বর্ডার, একটা পপুলেশন, শেষ। একটা বর্ডার, একটা পপুলেশন, একটা কি বলে যে কনস্টিটিউশন, ইত্যাদি ইত্যাদি হইলে রাষ্ট্র হয়। এটা সম্পূর্ণ একটা মাত্র 300-400 বছরের ভুয়া খবর। রাষ্ট্র আরও অন্য জিনিস, রাষ্ট্র একটা ট্রান্সহিস্ট্রিক্যাল ব্যাপার না। তো যখন আমরা সভ্যতাবাদী রাষ্ট্র আলাপ শুরু করতে দেখি, তারা মূলত একটা এম্পায়ারকেই প্রচ্ছন্নভাবে বললেন, প্রচ্ছন্ন আর প্রকট। প্রকটভাবে বলছেন সভ্যতার কথা, প্রচ্ছন্ন আছে কি? এম্পায়ারের বাসনা। এই যে এম্পায়ারের বাসনা নিয়ে যখন আমি আলাপটা করি, তখন কি হয়? আমার একটা নতুন রকম সার্বভৌমত্ব, নতুন রকম একটা পলিটি, নতুন রকম একটা পলিটিক্যাল একটা অ্যারেঞ্জমেন্ট দুনিয়ার জন্য আমি প্রস্তাব করি, যেখানে আমি হব শ্রেষ্ঠ। এই যে শ্রেষ্ঠত্ববাদে পর্যবেসিত হয়, এই যে একটা এক ধরনের ব্যাটাতান্ত্রিক, পুরুষতান্ত্রিক, হেটেরোনর্মেটিভ একটা এম্পায়ার বাসনা, এই এম্পায়ার বাসনার ভিন্ন ভিন্ন নামে আসলে পরিচয়বাদ, আপনি সেটা জাতির নামে হোক, সভ্যতার নামে হোক, সেটাই চলমান। এবং এইখানে যে আলাপটা হচ্ছে, এইটা মূলত ওই যে শেষ পর্যন্ত এটা কিন্তু একটা রাষ্ট্র চিন্তা করে শুরু হচ্ছে, রাষ্ট্র চিন্তা করে শেষও হচ্ছে, এর বাইরে সে যায় না। রাষ্ট্রটা খালি গায়ে গতরে বড় করতে চায়। এম্পায়ার কি? রাষ্ট্র গায়ে গতরে বড় হয়েছে, তার কিছু অধীনস্থ এলাকা আছে, তার কিছু মেট্রোপল আছে, কিছুটা উপনিবেশের সঙ্গে সম্পর্কিত বা মানে রূপক অর্থে না, প্রকৃতি অর্থে বা চরিত্র অর্থে কিছুটা মিল আছে। এই যখন অবস্থা, তার মধ্যে আমরা মূলত কালচার আলাপ করতেছি। আমি আপনাদেরকে আবহাওয়ার খবর দিলাম। আবহাওয়া হচ্ছে এইটা, যে একটা মেথোডোলজিক্যাল ন্যাশনালিজমের আবহাওয়ার মধ্যে আমরা এখানে কালচারের, রাষ্ট্রের পরিচয়ের আলাপ করতেছি, সভ্যতার আলাপ করতেছি। এইটা ভয়াবহ রকম একটা সংকটকে রিপ্রোডিউস করে, যে এই রিপ্রোডাকশনের খবর কিছুটা জামির প্রবন্ধে আছে, যে আখেরি জামানার পুঁজিবাদ, যেটা আমার ভাষায়, মানে আমরা যারা আমাদের মতন করে বিবেচনা চিন্তা করি, আমরা বলি যে ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ তার একটা বিশেষ ধরন, সামান্য এবং বিশেষ। বিশেষটা কি? বিশেষ হচ্ছে এটা পোস্ট কলোনিয়াল রাষ্ট্র, তার পুঁজিবাদের বিশেষ আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। এই রাষ্ট্রের একটা ভূখণ্ডের মধ্যে আমরা পরিচয় সংকট নিয়ে কথা বলতেছি, কালচারাল ক্রাইসিস নিয়ে কথা বলতেছি, কিন্তু সেটা একই সঙ্গে একটা পুঁজিতান্ত্রিক রাষ্ট্র, যেটা বৈশ্বিক ঔপনিবেশিক ক্ষমতা কাঠামোর মধ্যে বাস করে। আমাদের বাসনাটা কি হচ্ছে? আমরা বাসনা হচ্ছে যে আমরা এক শিলা হোমোজেনাস একটা কমিউনিটি বানাবো, যেটা 10-এর হবে না, যেটা মানচিত্রের বাইরে কিছু ভাববে না, মানচিত্র খালি বড় করতে চায়। এটা ভয়াবহ রকম পুরুষতান্ত্রিক, হেটেরোনর্মেটিভ, সাম্রাজ্যবাদী, ঔপনিবেশিক, আধুনিক এবং বর্ণবাদী একটা ইতিহাস প্রকল্প, সংস্কৃতি চিন্তা, রাজনীতির প্রকল্প। এইটা দিয়ে আমাদের সামনে কোনো দিশা ভবিষ্যৎ নাই। দিশা ভবিষ্যতের একটা সামান্য খবর দিয়ে শেষ করে 2 মিনিট পার হয়ে গেছে না, সেটা হচ্ছে একটা প্রস্তাব শুধু দিয়ে শেষ করতে। সেটা হচ্ছে যে আলাপটা শেষ হলো না, আলাপটা অসমাপ্ত থাকলো। সেটা হচ্ছে যে মাহমুদ মামদানি, আমার একজন প্রিয় চিন্তক রাষ্ট্রবিজ্ঞানের, তার একটা প্রস্তাব আছে এই বিষয়ে। প্রস্তাবটা হুবহু কতখানি আমাদের কাজে লাগবে সেটা আপনারা ভেবে দেখেন। আমি গুরুত্বপূর্ণ মনে করি এনগেজ করার জায়গা থেকে। ওনার বক্তব্য হচ্ছে, জগতে যে আমরা এখন রাষ্ট্র দেখি, তা যেভাবে কালচারকে, জীবনকে, পরিচয়কে
মানুষের সব রকম পরিচয়, অভিবাসী, নারী, ট্রান্সজেন্ডার, আদিবাসী, সব কিছু সহ, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, সব সহজে পরিচয় আমাদের, প্রতিবন্ধী, যত রকম পরিচয় আছে, সকল রকম পরিচয়কে রাষ্ট্র ঔপনিবেশিক যে মেকানিজম দিয়ে রচনা করে, বিন্যাস করে এবং রিপ্রডিউস করায় এবং তার ভাষায় পার্মানেন্ট মাইনরিটিতে পরিণত করে রাখে অনন্তকাল। এইটা হচ্ছে আধুনিক রাষ্ট্রের প্রকল্প। মামদারের প্রশ্ন হচ্ছে এটাকে, রাষ্ট্রকে এই পরিচয় থেকে বিচ্ছিন্ন করে ফেলো, রাষ্ট্রকে এই পরিচয় নির্মাণের প্রকল্প থেকে বের করে ফেলো। দুনিয়াতে কেউ আর এরকম পার্মানেন্ট মাইনরিটি থাকবে না। আজকের যে জালিম কালকে সে মুসলিম, আজকের যে মুসলিম কালকে সে জালিম, এই যে হয়ে ওঠার প্রক্রিয়া, এইখানে ইহুদি ইউরোপে মুসলিম হয়েছে না, এখন ও গিয়ে জালিম হয়ে উঠছে। এইগুলো উদাহরণ দিয়েছেন উনি ওনার বইতে। কিংবা আমরা বাঙালি রাষ্ট্র চাইয়া এবার আদিবাসীদেরকে আমরা নির্যাতন করতেছি, জালিম হয়ে উঠছি। আমরা ট্রান্সজেন্ডার, নন বাইনারি মানুষদেরকে জালিম, তাদের প্রতি জালিম হয়ে উঠছি। আমরা মেজরিটির বাইরে যারা প্রত্যেকে আমরা জালিম, মানে তাদের জন্য আমরা জালিম হয়ে উঠছি। এই প্রক্রিয়ার নাম হচ্ছে মাইনরিটাইজেশন বা সংখ্যালঘুকরণ। সংখ্যালঘু কেউ থাকে না, সংখ্যালঘু করা হয় কিভাবে? যেমন একটা উদাহরণ হচ্ছে উপনিবেশটা সুমানি। এই যে প্রক্রিয়া, রাষ্ট্র এই মাইনরিটাইজেশন প্রক্রিয়াটাকে বহাল রাখে। আধুনিক জাতি রাষ্ট্র, সভ্যতা রাষ্ট্র, যে কোনো পরিচয়ের রাষ্ট্র, রাষ্ট্রকে এই মাইনরিটি উৎপাদন থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। তার উপায় কি? জাতি, বর্ণ, লিঙ্গ, সকল রকম পরিচয়ের ধরনের সঙ্গে রাষ্ট্র সম্পর্কটাকে ডিকাপলেট করে ফেলতে হবে, বিচ্ছিন্ন করে ফেলতে হবে। করার মধ্যে দিয়ে রাষ্ট্রের একটা নতুন রূপান্তর, যেই রাষ্ট্রকে আমরা হয়তো যদি এক্সটেনশন করি, যেই রাষ্ট্র এই প্রচলিত সীমানাবাদী রাষ্ট্র আর থাকবে না হয়তো, কিন্তু সে আবার একই সঙ্গে এম্পায়ারও হবে না। এইটুকু আমার সংযোজন মামদানির সঙ্গে। এই রাষ্ট্র এই টেরিটোরিয়াল বর্ডারের সভরেনিটি রাষ্ট্রও হবে না, কলোনিয়াল, একই সঙ্গে সে এম্পায়ারও হবে না। তাহলে কি হতে পারে সেটা আমাদের আলাপের বিষয়। ইকোলজির প্রশ্ন আছে, ক্লাইমেট চেঞ্জের প্রসঙ্গ আছে, ক্যাপিটালিজম ফাইট করার প্রশ্ন আছে, বর্ণবাদ ফাইট করার প্রশ্ন আছে, এবং একই সঙ্গে ধর্ম এবং সংস্কৃতি বিষয়ে আমাদের কলোনিয়াল বোঝাপড়া, সেটাকে ফাইট করার প্রসঙ্গ আছে। সেকুলারিজম বিষয়ে আমাদের ঔপনিবেশিক বোঝাপড়া, সেটাকে ফাইট করার প্রসঙ্গ আছে। এই ফাইটগুলো করার মধ্য দিয়ে আমরা এখনকার কাণ্ডজ্ঞানের যে রাজনীতি, এখনকার কাণ্ডজ্ঞানের যে সংস্কৃতির ব্যবস্থাপনা, সংস্কৃতি নির্মাণের প্রকল্প, তার যে রাজনীতি, যেটা বিথি বলছে, এইগুলাকে আমরা ভেঙে চুরে নতুন রকমভাবে দশের দুনিয়া, দশের দেশ, আমি বলি রাষ্ট্রের বাইরে আরও কী রকম ভাবা যায়, দেশ, সমাজ এবং দুনিয়া। সমাজ, দেশ, দুনিয়া। রাষ্ট্র একটা মাত্র সেদিনের গল্প, এর উপর আমাদের ঋণী থাকার দরকার নেই, এর উপর আমাদের নির্ভরশীল থাকার দরকার নেই। এটা একটা ইন্টারিম ট্রানজিশনাল একটা এক্সপিরিয়েন্স আকারে দেখাই ভালো, এবং সেটাকে ইচ্ছা মতো, প্রয়োজন মতো জগতের সবার কল্যাণের জন্যে, কীট পতঙ্গ, পশু পাখি, জীব জড় ভেদ ভেঙে চুরে দিয়ে সবার জন্য মঙ্গলকামী একটা নতুন রকম সমাজ, দেশ এবং বিশ্ব ব্যবস্থাপনার ভিশন, দীক্ষা যদি আমরা নির্মাণ করতে পারি, সেইখানে সেই নির্মাণের প্রকল্প থেকে আসতে পারে আমাদের কালচারের ক্রাইসিসের এক ধরনের সমাধান, যেটা বাংলাদেশ রাষ্ট্র সীমার প্রসঙ্গ নয়। এটা আরও অন্য বড় প্রসঙ্গ, যেটা জাতিরাষ্ট্র, জাতিবাদী, পরিচয়বাদী, সেটা যে নামে হোক, হিন্দু, মুসলমান, যা কিছু, তার বাইরের অন্য একটা প্রকল্প। সেই নতুন, অজানা, অচেনা, অবর্তমানকে বর্তমান করাই হচ্ছে সাধনা। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অরূপ তাহিরকে তার দীর্ঘ বক্তৃতার জন্য।